লোকরা ভিতরে বসে আছে, তারা গুন্ডামু করছে। আমরা বলেছিলাম আমাদেরকে তুলে দিয়েছে, দুবার আমাদের উপরে আক্রমণ করেছে। আমরা এইখানে বলবো না। আমরা জানি এই প্রদেশ কংগ্রেস আর যারা নেতা আছে তারা আমাদের বিচার করবে না, আর বিচার হবে না। বিচার আমাদের এলাকার মানুষ করবে, এই বলে আমি এখানে আমার কথা রাখছি। শুভঙ্কর আসছে 5 মিনিট বলছে, আমরা আর ওয়েট করবো না। আপনারা সবাই উপস্থিত হয়েছেন। আমার সঙ্গে বাঁ পাশে অমিতাভ চক্রবর্তী, ডান দিকে মানস সরকার, ডান দিকে শামীমজি, দোলন, ওদিকে কাসিম, অজিতেশ এবং আমাদের একরামজি। আপনারা এতক্ষণ ধরে ছিলেন, আপনাদের কি জিজ্ঞাস্য? আমি অমিতাভ চক্রবর্তী একটি জায়গায় ছিলাম, তাই আসতে অফিসে দেরি হয়েছে। আপনারা অনেকক্ষণ ধরে আমাদের এই বিধান ভবনে আপনাদের উপস্থিতি, আপনারা রাস্তায় আমাকে জিজ্ঞেস করতেন গেটে ঢোকার মুখে। আমি ভাবলাম যে প্রেস রুমেই আপনারা আপনাদের যা জিজ্ঞাস্য আপনারা জিজ্ঞাসা করুন, আমি তার উত্তর দেব। কারণ আমি প্রেস কনফারেন্স ডাকিনি সে কারণে। বলুন, আচ্ছা এক একজন করে বলুন, আমি উত্তর দেব। যে কংগ্রেসের প্রার্থী গিয়েছেন সেখানে দেখা যাচ্ছে বেশ কয়েকটা বিধানসভা কেন্দ্রে প্রার্থী পছন্দ হয়নি বলে কংগ্রেস কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন। হলদিয়া, নন্দীগ্রাম, মহিষাদল, বালিগঞ্জ বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে এসেছেন। একেবারে ধুমধুমার পরিস্থিতি, চেয়ার ছোড়াছড়ি, রক্তারক্তি কাণ্ড ঘটে গেল। কি বলবেন গোটা বিষয়টা নিয়ে? দেখুন, আমার নিশ্চয়ই আপনাদের কাছে বিশদ বলার প্রয়োজন নেই। তার কারণ এই রকম পরিস্থিতি এর আগেও বহুবার প্রার্থী ঘোষণার পর ঘটেছে এবং বিভিন্ন রাজনৈতিক দলে প্রার্থী ঘোষণার পর আপনারা জানেন যে আমাদের বহু যোগ্য প্রার্থী বিভিন্ন বিধানসভা তারা আছেন। এই প্রথম জেলা সভাপতিরা যে নাম দিয়েছেন তা বাদে আমরা ওপেন ইনভাইটেশন আমাদের ছিল, যে ক্ষেত্রে প্রায় 2500 মতো অ্যাপ্লিকেশন ছিল। তো এই যোগ্য প্রার্থীদের মধ্যে যে কেউ একজন সিলেক্ট হবেন, মনোনীত হবেন এবং এই মনোনীত প্রক্রিয়া কংগ্রেসের কতগুলো ধাপ আছে, তাদের কাছে সমস্ত বায়োডাটা দেওয়া হয়, তারা স্ক্রুটিনি করে তারা নাম দেন, সেইটা যায় স্ক্রিনিং কমিটির কাছে। এই স্ক্রিনিং কমিটি এআইসিসির আমাদের 4 জন প্রতিনিধি থাকেন, জেনারেল সেক্রেটারি লেভেলে, মেম্বার অফ পার্লামেন্ট, বিধায়ক, তারা তারপরে যায় এই স্ক্রিনিং কমিটি থেকে সেন্ট্রাল ইলেকশন কমিটি, তার মধ্যে দিয়ে এই প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া হয়। এবং এবার বিভিন্ন পন্থার মাধ্যম দিয়ে প্রার্থীর গুণগত মান সমস্ত কিছু বিচার করা হয়েছে এবং সেই বিচারের যে বিষয়টা, আজকাল জানেন যে বিভিন্ন এজেন্সি নাম ঠিক করে কে কেমন ভালো কেমন কি, তা বাদে আমাদের এআইসিসির দিক থেকে প্রত্যেক বিধানসভা ওয়াইজ, প্রত্যেকটি জেলা ওয়াইজ পর্যবেক্ষক দিল্লি থেকে তাদের পাঠানো হয়েছিল, তারা দেখেছেন। তারপরে স্পেশাল অবজারভার তারা দেখেছেন, এই রাজ্যের যারা পর্যবেক্ষক তারা দেখেছেন। তারা বহুদিন যাবৎ এই রাজ্যের পর্যবেক্ষক হিসেবে বহু পাড়ায়, বহু ব্লকে
তারা মিটিং করে নেতৃত্বের গুণগত মান, নেতৃত্বের সার্বিক সাংগঠনিক ক্ষমতা সমস্ত কিছু বিশ্লেষণ করে সর্বশেষ সেন্ট্রাল ইলেকশন কমিটি তার দ্বারা অনুমোদিত হয়েছে। কিছু ক্ষেত্রে অ্যাডজুডিকেশনের জন্য কিছু নাম পেন্ডিং, বাতিল এই রকম পর্যায়ে আছে, জানেন সব জায়গায়। কিন্তু বহু যোগ্য প্রার্থী যারা হতে পারতেন, যে কেউ তো একজন হবেন, মহাকাশের যে কেউ একজন যাওয়ার ছিল প্রথমে, যখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী, তখন রাকেশ শর্মা গিয়েছিল। আরেকজন তার সঙ্গে যিনি সাথী, একই কোয়ালিটি, একই বুদ্ধিমত্তা, সমস্ত কিছু এক থাকা সত্ত্বেও তিনি যেতে পারেন, কিন্তু তার কোথাও কোয়ালিটি কমে যায়নি। তো স্বাভাবিকভাবে যারা যোগ্য প্রার্থী মনোনীত হলেন না, তাদের একটু দুঃখ, কষ্ট, রাগ, পেইন, অ্যাগনি এগুলো তো থাকেই, এবং সেটা নেতৃত্বকে অ্যাবজর্ব করতে হয়। এবং সেই প্রক্রিয়ার মধ্যে আমরা দুজন খুব দূরত্ব জায়গায় ছিলাম, আমাদের সঙ্গে কথা হচ্ছিল যে আমরা এসে যাব, এনি মোমেন্ট আমরা পৌঁছব। ওর সঙ্গে, অমিতাভর সঙ্গে কথা হচ্ছিল ফোনে। আমার প্রক্রিয়া এই, যা কিছু দুঃখ, যন্ত্রণা, বেদনা কাজ করেন প্রত্যেকেরই তো হয়। তারপরে দেখবেন কয়েকদিন পরে যে নির্বাচনের প্রচার, সেই প্রচার যজ্ঞে সবাই আবার একত্রিতভাবে কাজ করেন। আমি প্রদেশ সভাপতি হয়েছি, আমার সঙ্গে অনেকেই আমার থেকে বেশি যোগ্য ব্যক্তি তারা ছিলেন, যে কেউ একজন সিলেক্ট হন যে কোনো সময়, এবং তারপরে সিলেক্ট ইলেক্ট যাই হোক, তারপরে সবাই একত্রিতভাবে কাজ করে। আর এটা কত নতুন পদ্ধতি নয়, কংগ্রেসে এইরকম বহুবার হয়েছে, এবং অন্য রাজনৈতিক দলেও এটা বহুবার হয়। কিন্তু আমরা অন্য রাজনৈতিক দলের কি বিষয় কি ঘটছে সেটাকে আমরা অনুসরণ করব, বা তাকে আমরা মানব, বা তাকে উদাহরণ দেবো, আমাদের সেটা পদ্ধতি নয়। আমরা মনে করি যে কংগ্রেস পুরোটাই হচ্ছে ওপেন বুক। এবারে যেটা করা হয়েছে, কোনো জায়গায় কোনো গোপনীয়তা রাখা হয়নি। স্বাভাবিকভাবে দুঃখ, কষ্ট লাগে, যিনি এতদিন ধরে কাজ করছেন তার যদি মনে হয় যে তিনি সুযোগ পেলেন না। কিন্তু এইটুকু, বিভিন্ন জায়গা থেকে প্রার্থীর পদ যে প্রথম দফায় আমরা ডিক্লেয়ার করেছি, আমাদের 10টা বাকি আছে, সেই জায়গায় আপনারা দেখবেন যে প্রত্যেকটি জায়গায় এটি আলোচিত হয়েছে এবং বিশ্লেষণ হয়েছে। এবারে কংগ্রেসের যে 294টি প্রার্থী আমরা তৈরি করেছি, সেই 294 জন কিন্তু মাঠে কাজ করা কর্মীদের মধ্যে থেকে, এ প্রান্ত থেকে ও প্রান্ত ভাবুন। তো কর্মী যখন মনোনীত হয়েছেন, কোনো সময় সামনের কর্মী মনোনীত হয়েছেন, কোনো সময় ডান দিকের কর্মী মনোনীত হয়েছেন, কোনো সময় বাঁ দিকের কর্মী মনোনীত হয়েছেন, তার সঙ্গে আরও যারা অ্যাপ্লিকেন্ট ছিলেন, তো স্বাভাবিকভাবে তাদের দুঃখ, যন্ত্রণা, কষ্ট তো আছেই, আমরা সবটাই অনুভব করি। কিন্তু এটুকু ভেবে নেবেন, এবারের যে 294 জন প্রার্থী, প্রত্যেকটি জেলায় দে আর ফুললি রিলেটেড উইথ দি গ্রাউন্ড, জিরো গ্রাউন্ড থেকে তাদের কাজ করা। একজনও কোনো জায়গা থেকে এইরকম নয় যে সে রাজনীতি করে না, তাকে নিয়ে এসে বসিয়ে দেওয়া হয়েছে, একটা প্রার্থী নেই। এবং 294 জন 20 বছর পর আমরা লড়ছি। ঝাড়গ্রাম যে এরিয়া 40 বছর পর লড়ছি। এবং আপনারা জানবেন এই 294টা গাছ আমরা প্রদেশ কংগ্রেস থেকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কালেকটিভলি আমরা লাগালাম। এই গাছগুলোকে জল দিতে হবে, এই গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করতে হবে। আমাদের কোনো একজন প্রার্থী মনোনীত হয়েছে, তিনি একদম সব থেকে যোগ্য এটা নয়। রাকেশ শর্মা একাই তিনি মহাকাশের যোগ্য সেদিন ছিলেন তা নয়, তার সঙ্গে আরেকজন যোগ্য ছিল। কিন্তু কোনো এক জায়গায় যখন সিলেকশনের বিষয় থাকে, আপনারাও যখন কোনো যুদ্ধের জায়গা, কোনো খুব এমন কিছু
ঘটনার সাক্ষী থাকার জন্য আপনারা রিপোর্টিং করতে যান, আপনারা কোনোদিন সুযোগ পান কোনো একটা বন্যা, খরা, ভূমিকম্পের জায়গা যাওয়ার জন্য? সেই দিন আপনার সাথী হয়তো সেই জায়গার সাথী হন না, আপনি বিরোধ ঘটনার সাক্ষী হন। এখানে একজন আমাদের সাংবাদিক বন্ধু আছেন, করোনার সময় 28শে আগস্টের পর অ্যাক্সিডেন্ট হয়েছে, পুলিশ মেরেছে, আমরা পিজি হাসপাতালে রাতের বেলা, সেই সাংবাদিক বন্ধু এখানে আছেন, দীর্ঘদিনের তার অভিজ্ঞতা, গাড়ির কাঁচ তুলে দিয়ে আমরা অপেক্ষা করছি বাইরে থেকে যাতে কোনো করোনা ভাইরাস না এসে যায় ট্রমা কেয়ারের বাইরে। সেই সাংবাদিক বন্ধু বলছিলেন এই বিরল ঘটনার সাক্ষী প্লেগের সময়, মহামারীর সময় হয়। আমরা একদিকে ভাগ্যবান বলবো নিজেকে রিপোর্টার হিসাবে, আপনারা পলিটিশিয়ান হিসাবে, না হচ্ছে তিনি এক খুব গুরুত্বপূর্ণ সাংবাদিক এখানেই উপস্থিত। তিনি যখন বলছিলেন এই কথা, তিনি সেদিন সেই সুযোগ পেয়েছিলেন, সেই দিনের তিনি সাক্ষী। আবার সেই সাংবাদিক করোনার সময় পুরো গ্রাউন্ড পরে, করোনা প্রোটেক্টেড জিনিস পরে নার্সিংহোমের ভেতরে ঢুকলেন। একটি ছেলে লিফটে করে উঠছে, বলছে আমার কিছু হয়নি, জোর করে আমায় ভর্তি করে দিয়েছে। দেখা গেল সেই ছেলেটি কিন্তু একদিন পরে মারা গেল, সেই সাংবাদিক বন্ধু গল্প করছিল। আর সেই দিন গোটা রাত থাকার পর সেই চ্যানেল তাকে কোয়ারেন্টাইনে পাঠিয়ে দিয়েছিল 15 দিন। তো স্বাভাবিকভাবে এই যে বিশ্লেষণ, কোনো সাংবাদিক বন্ধু ভাবতে পারেন ওনাকে খুব চান্স দিয়ে দিল, আর উনি যদি মারা যেতেন বলতেন একটা এমন জায়গায় ঠেলে দেওয়া হলো। প্রত্যেকটি সিটই টাফ লড়াইয়ের জায়গা। আমাদের তৃণমূলকে পরিবর্তন করতে হবে, বিজেপিকে রুখতে হবে, বাংলার ডেভেলপমেন্ট আমাদের করতে হবে, এটাই মূল বিষয় হওয়া উচিত। বহু জায়গায় বিভিন্ন এজেন্সি, অন্য রাজনৈতিক দল, বিজেপি এবং তৃণমূলের হয়ে যারা কাজ করছেন, তারা এই ন্যারেটিভটাকে বদলে দিতে চাইছে, যেটা কংগ্রেস আঁকড়ে ধরতে চাইছে। বাংলার মাটিতে যাতে ডেভেলপমেন্টের কথা হয়, বাইনারি পলিটিক্স যাতে না হয়, যে আমাকে ও গালি দিয়েছে তাই আমি নির্বাচন কমিশনে যাচ্ছি, পার্টি অফিসের ভেতরে ওই জায়গায় ওটা সামান্যতম হচ্ছে কারুর রাগ, দুঃখ, কষ্ট, অভিযোগ জানানো। এবং আপনারা জানেন আমাদের মিছিলে উৎসাহ বেড়ে যায়, অন্য দলের হয় কিনা জানি না, আপনাদের ক্যামেরা বুম দেখলে তো বহু ক্ষেত্রে সেই উৎসাহ উদ্দীপনা বিভিন্ন জায়গায় থাকে। আমরা গণতন্ত্রের 4টে পিলারের মধ্যে এটাকে ওয়েলকাম করি, কারণ গণতন্ত্রের একটা বড় উৎসবের নাম ভোট। সেই উৎসবটাই আজকে ফার্সে পরিণত হচ্ছে, কবরস্থানে পৌঁছে যাচ্ছে, কারণ জেনুইন ভোটার লিস্টে নাম নেই। এই জন্য আমরা সবাই মিলে দেরি করে লিস্ট বার করেছিলাম যে আমি প্রার্থী, ভোট চাইতে যাচ্ছি, অথচ ভোটার আমি দীর্ঘদিনের এই দেশের, এই রাজ্যের বাসিন্দা, আমি জেনুইন ভোটার হিসাবে আমার ভোটার লিস্টের নাম নেই। প্রথম দিন থেকে এসআইআরের জন্য আমরা যে লড়াই করেছিলাম, আমরা বলেছিলাম এসআইআরকে মানি, কিন্তু যে পদ্ধতিতে হচ্ছে সেটা ঠিক নয়। জেনুইন ভোটারের নাম বাদ দিয়ে যদি নির্বাচন হয়, ওটা নির্বাচনের প্রধান উৎসব নয়, ওটা গণতন্ত্রের কবরের জায়গায় পৌঁছে দেওয়া, শ্মশানে পৌঁছে দেওয়া। তাই আমরা প্রার্থীদের বলেছিলাম যে আপনারা হওয়ার পর এই কাজটি করুন। এখানে এই যে যন্ত্রণা, দুঃখ, কষ্ট, এইটার শরীক আমরা সবাই, কারণ আমরা এই জায়গায় যে কথাটা লিখেছি ঢোকার মুখে, আমি নয় আমরা। এবং গতকাল আমি ফার্স্ট আওয়ার থেকে ছিলাম, আপনাদের কাছে জানিয়ে রাখি, অনেক সাংবাদিক বন্ধু এসেছিলেন, যারা এসেছিলেন প্রত্যেকের সঙ্গে আমি কথা বলেছি। কিন্তু আমিও কোথাও প্রতিদ্বন্দ্বিতা করব, আমাকেও সেখানে যেতে হবে, প্লাস কতগুলো অফিসিয়াল কাজ আছে, টেকনিক্যাল কাজ আছে, যেগুলো করার জন্য আজকে আমরা সেই জায়গায় আমাদের ম্যানিফেস্টো রিলিজ হবে, আমাদের চার্জশিট রিলিজ হবে, আমাদের এ ফর্ম, বি ফর্ম, এই বিষয়গুলিকে তুলে ধরতে হবে। তো স্বাভাবিকভাবে দেরি হয়েছে, কিন্তু আমরা ফোনে বারে বারে এটা বলেছিলাম যে আমরা আসছি, কোনো অসুবিধে নেই। দেখুন, যে কোনো যুদ্ধে কোথাও যদি কমিউনিকেশন গ্যাপ থাকে, নেতৃত্বকে সেটা ঠিক করে নেওয়া দরকার, কমান্ডারকে ঠিক করে নেওয়া দরকার। এবং আমরা অল টুগেদার আমরা মনে করি
আমাদের সবাই এখানে, কারণ পশ্চিম বাংলায় কংগ্রেসের স্ট্রেংথ সমস্ত কিছু আপনাদের কোনো জায়গায় অজানা নয়। কিন্তু ক্রাই অ্যান্ড ডিমান্ড অফ দি বেঙ্গল পিপুল যে 48 বছর কংগ্রেস ক্ষমতায় নেই, কিন্তু এখনও রাস্তায় বেরোলে যে নিশানগুলো দেখা যায়, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, শিল্প, সেটা কংগ্রেসেরই নিশান। স্টেডিয়াম বলুন, বিশ্ববিদ্যালয় বলুন, হাসপাতাল বলুন, সবগুলো কংগ্রেসের। আর সেইগুলো দেখে যখন নতুন ভোটাররা জিজ্ঞেস করেন তার বরিষ্ঠ, তার বুজুর্গ, তার অভিজ্ঞ মানুষদের যে আমাদের বলুন তো যে এইগুলো যদি কংগ্রেস করে থাকে 48 বছর কেন কংগ্রেস নেই? কংগ্রেস জামানার পর যারা এই রাজ্য শাসন করেছে তারা কি এমন বানিয়েছে যেগুলোর নিশান দেখতে পাওয়া যায় না? এই ন্যারেটিভটা থেকে বদলে দেওয়ার জন্য বহু জায়গায় অনেক ইঞ্জিনিয়ারিং, অনেক আর্কিটেকচারিং প্রসেস শুরু হয়ে গেছে। তাই বিভিন্ন জায়গায় দেখবেন আমাদের ছেলেরা যতটা ক্ষোভ বিক্ষোভ না করে, যতটা অভিমান না করে, তার মধ্যে অনেকে, আমি বহুদিন ধরে বলছি, এই পশ্চিম বাংলায় দেশলাই কার হাতে, আর কাঠিটা কে বার করছে, আর সেই কাঠিটা কে দেশলাই বাক্সের বারুদের সঙ্গে ঘর্ষণ করে এই রাজ্যের বাইনারি পলিটিক্স করতে যাচ্ছেন, সেটা সবাইকে সজাগ হিসাবে দৃষ্টি রাখতে হবে। এটাই আজকে আপনাদের সামনে আমার বলার বিষয়। আমাদের বাড়ির ছেলে, পরিবারের ভেতরে বিখ্যাত একজন পলিটিশিয়ান বলেছিলেন, রান্নাঘরের ভেতরে রান্না হচ্ছে, ইউটেনসিলের যদি আওয়াজ থাকে বুঝতে হবে টেস্টি ফুড আসছে, আর যদি রান্নাঘর থেকে কোনো আওয়াজ না আসে তাহলে বুঝতে হবে সেদ্ধ খাবার হচ্ছে। তো অতএব আপনাদের কাছে বলে রাখি, কংগ্রেস টেস্টি ফুড বাংলায় দিতে চায়, তাই কংগ্রেসের এত ডিমান্ড। এবং অনেকে তো বলতেন সাইনবোর্ডের প্রার্থী কোথায় পাবে? তাহলে এত উন্মাদনা, এত উদ্দীপনা, এত দুঃখ কষ্ট, এত যন্ত্রণা। অতএব বুঝতে হবে যে কংগ্রেস এই বাংলার মানুষ চাইছে বলে কংগ্রেসের কর্মীরা তারা প্রতিনিধিত্ব করতে চাইছে। আমি সবাইকে সুযোগ দিতে পারিনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু এইটুকু আমি বলতে পারি যে পশ্চিম বাংলার কর্মীরা তারা জায়গা পেয়েছেন। তারপরে তো রাগে, দুঃখে, ক্ষোভে অনেকে অনেক কথা বলেন, আপনারাও তার সাক্ষী থাকেন। পরবর্তী ক্ষেত্রে তিনি বোঝেন, আবার তিনি ঠিক হন। এটা একটা ট্র্যাডিশনাল প্রসেস। এবং রাজনীতির মধ্যে, এই রাজনীতির বাগানে এই রকম বিষয়গুলি আমরা দেখতে পাই। আজ মনে হচ্ছে গাছটা একটু শুকিয়ে গেছে, পরের দিন সকালবেলা দেখবেন সেটা সতেজ আছে। আমাদের সব কর্মীরা সতেজ। আমাদের মধ্যে যারা আছেন তারা সবাই সচল থাকবেন। যারা আজকে দুঃখ কষ্ট পেয়েছেন, কাল তারা দেখবেন একই সঙ্গে আমার প্রার্থীর সঙ্গে কংগ্রেসের ঝান্ডা নিয়ে মল্লিকার্জুন খড়গের জিন্দাবাদ বলতে বলতে, সোনিয়া গান্ধী তার দ্রুত আরোগ্য কামনা করতে করতে, এবং রাহুল গান্ধী জিন্দাবাদ বলতে বলতে, প্রিয়াঙ্কা গান্ধী জিন্দাবাদ বলতে বলতে, ভারতের সংবিধানকে রক্ষা করার স্বার্থে সমস্ত শ্রেণীর মানুষ একত্রিতভাবে, আদিবাসী, দলিত, খেটে খাওয়া মানুষ, মজদুর এবং মুসলমান সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, আমরা মনে করি কোনো সম্প্রদায় নয়, আমরা হচ্ছে পশ্চিম বাংলার ভোটার। আর সেই ভোটারকে যখন আঘাত করা হয় তখন তার বিরুদ্ধে গর্জে উঠতে হবে, নো তৃণমূল, নো বিজেপি। বাংলার উন্নয়নের জন্য একমাত্র হাত, যে নিশানটা আপনারা এখনও দেখতে পান গণতন্ত্রের স্তম্ভ হিসাবে, আজকে যে আপনারা মিডিয়ার প্রতিনিধিত্ব করছেন, এটাও কংগ্রেসের তৈরি করা একটা জিনিস, তার অগ্রগতি হয়েছে। শুভঙ্কর দা, শুভ